আপনি দেখবেন সুকৌশলে ভাষার রাজনীতি খেয়াল করেন, বিপ্লবকে যখন অভ্যুত্থান বলা হয় তখন বিপ্লবের সম্মানটা হানি করা হলো, কিংবা অভ্যুত্থানকে যখন আন্দোলন বলা হয় সম্মানটা আরো বেশি হানি করা হয়। আপনি দেখবেন কক্সবাজারের 10 জন কিংবা 20 জন, আমরা যদি সবাই এখানে যারা আছি 100 বা 150 মানুষ ডলফিন মোড়ে যেয়ে যদি আমরা স্লোগান করি কোন একটা বিষয় আদায়ের জন্য, কোন একটা দাবি আদায়ের জন্য, এটা একটা আন্দোলন, কিন্তু বিপ্লব নয়। বিপ্লব নয়, বিপ্লব হচ্ছে সারা দেশে হতে হবে এবং পুরো জাতির একটা প্রশ্নে একটা চেতনাকে বাস্তবায়ন করবার জন্য রাস্তায় নেমে পড়বে, একটা আপরাইজিং ঘটবে, গণবিপ্লব ঘটবে, গণ অভ্যুত্থান ঘটবে, সেটাই হচ্ছে বিপ্লব। সুতরাং আন্দোলন বলে যখন খাটো করা হয় তখন ধরে নিতে হবে আগামী 2 কিংবা 5 বছরের মধ্যে আমাদের জুলাই অভ্যুত্থানকে কিংবা বিপ্লবকে নাশকতাও বলতে পারে। আপনি দেখবেন নতুন সরকার যখন আসবে, গভর্নমেন্ট যখন ফর্ম করবে, আমাদেরকে কে নিশ্চয়তা দিবে যে তোমাদের জুলাইয়ে যেটা বিপ্লব ঘটাইছিল সেটাকে আমরা বিপ্লব বলবো? কেউ নিশ্চয়তা দিতে পারে না। তারা তো বলতেও পারে যে এটা একটা নাশকতা ছিল। বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল আমরা দেখেছি বিপ্লবের সময় রাজনৈতিক দলের একেবারে প্রথম সারির নেতা তিনি বলেছেন যে এইটা ছেলেদের কাজ, এটা আমাদের কাজ না, বলছে না ভাই? ঠিক তেমনি ভাবে সরকার গঠনের পরও তখন বলবে ওইটা তো আমরা করি নাই, এটা তারা করেছে। সুতরাং আমাদের ধারে আইনি কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, ওই ছেলেদেরকে এটার একটি লেজিসলেটিভ বা বৈধ একটা স্বীকৃতি হলো জুলাই ঘোষণাপত্র। সারা পৃথিবীতে যত রকমের বিপ্লব হয়েছে সমস্ত বিপ্লবের ঘোষণাপত্রের পর একটা কনস্টিটিউশন হয়েছে ওই বিপ্লবের উপর ভিত্তি করে। আপনি ফরাসি বিপ্লব থেকে শুরু করে এমনকি রাশিয়াতেও বিপ্লব হয়েছে, এমনকি আমরা জানেন যে আফগানিস্তানেও কিছুদিন আগে একটা বিপ্লব হয়েছে, সেখানেও একই অবস্থা। আমরা বাংলাদেশে 71 সনে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে পেয়েছিলাম, তখন একটা প্রোক্লামেশন হয়েছিল, ঠিক আছে? সুতরাং এই প্রোক্লামেশনের উপর ভিত্তি করে আমাদের আগামী সংবিধান রচিত হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করছিল, কিন্তু আজ আগস্টের পরে আজ 11 মাস পরে হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা সেই তার প্রতিফলন এখনো দেখতেছি না। সেটা আমাদের জন্য খুবই হতাশাজনক। এবং যদি এভাবে দেশ চলতে থাকে এবং যদি আমরা সেই আশার প্রতিফলন যদি আমরা জুলাই ঘোষণাপত্র যদি বাস্তবায়ন করতে না পারি, জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ আমরা যদি আনতে না পারি, তাহলে বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই যোদ্ধা হিসেবে রাজপথে নেমেছিল, তাদের সেই আকাঙ্ক্ষা 71-47-এর মতো আবারও ব্যর্থ হবে। তো আমরা বাংলাদেশ আপনাদের সামনে আপনাদের কাছে এসেছি আপনাদের দাবিগুলো শোনার জন্য। আমরা আপনাদের কাছে এসেছি হলো আপনারা যেন আমরা সবাই মিলে আমাদের কণ্ঠ যেন স্মরণ রাখতে পারি জুলাই সনদের জন্য, জুলাই ঘোষণাপত্রের জন্য। আমরা বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল জুলাই বিপ্লব নিয়ে, সেই আশা আকাঙ্ক্ষা আমরা ব্যর্থ হতে দেব না। আমরা সেই জন্য চাই বাংলাদেশের জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষজনের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হোক। আমরা চাই সেই জুলাই ঘোষণাপত্র যেন শুধু ঘোষণাপত্রে না থেকে জুলাই সনদ থেকে এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক, এবং সেই জুলাই সনদে বাংলাদেশের আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের স্বপ্ন দেখতেছি। উঠানোই মেধা এই স্লোগানকে ধারণ করে তারা আন্দোলন সূচনা করেছিল। এই আন্দোলন গোটা জাতি রাজপথে নেমে আন্দোলনের সফলতায় চূড়ান্ত বিপ্লব অর্জিত হয়। দীর্ঘ সময় আমরা অতিক্রম করেছি। এই সময়ে আমাদের সবচেয়ে বেশি যেটি প্রয়োজন ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের স্বীকৃতি। কারণ আমরা
যদি আমাদের ইতিহাস এবং অন্যান্য বিষয়গুলিতে আমরা পর্যালোচনা করি, আজকে কাশ্মীরে যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে আমরা তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলি, কিংবা বিভিন্ন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে যারা আন্দোলন করছে আমরা তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলি। ঠিক তেমনি 71 সালে যারা আমাদের এদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, আমাদের মুক্তিযোদ্ধারা, যদি দেশ স্বাধীন না হতো তাহলে তারা হতো বিচ্ছিন্নতাবাদী। আজকে এই জুলাই বিপ্লবকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি। এর যৌক্তিক কারণ আছে, সেটি হলো আমরা যে বাংলাদেশ পেয়েছিলাম সেখানে আমাদের কথা বলার অধিকার ছিল না, সেখানে নাগরিকের তার মৌলিক মানবিক অধিকারগুলো প্রতিষ্ঠিত ছিল না। এই ছাত্ররা যে বিপ্লব এনে দিয়েছে, দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, এটিকে দ্বিতীয় স্বাধীনতা বললে বিন্দু পরিমাণ ভুল হবে না। কক্সবাজারে যারা যারা আন্দোলন করেছে বাস টার্মিনাল কেন্দ্রে, সকলেই এই গোয়েন্দা সংস্থা বলেন আর পুলিশ আর্মি বলেন, সকলকে আমরা তাদেরকে আর কোনোদিন 4 তারিখ থেকে আর দেখি নাই। আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, আমি জুলাই বিপ্লবের এই লেখাটা আছে, এই জুলাই সনদের ব্যাপারে এই বইটা আমি কথা লিখেছি। আপনারা যদি এই বইটা পড়েন, এটা একটি ইনফরমেটিভ বই। বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে, শুধু বিপ্লব হয় না ছাত্রদের, এখানে গ্লোবালাইজেশনের কি চাপ ছিল আমি এখানে ইনফরমেশন দিয়েছি। এই জুলাই বিপ্লবে বাংলাদেশে কোথায় কি ছাত্ররা কি কাজ করেছে, কোথায় কি হ্যাক করেছে, সব ইনফরমেশন আমি দিয়েছি। আমরা যারা যুদ্ধ করেছি এই দেশ, আমরা যারা এই দেশকে স্বৈরাচারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি, আজকে তাদেরকে তাদের জায়গায় অন্যরা এসে বসে আপনারা যদি এখানে আসতেন আমরা এই পদ দখল করতাম। কি লজ্জা এই দেশের মানুষের, কি লজ্জা এই দেশের ইতিহাস বিকৃত হয়। আমি বলতে চাই, এই দেশে জুলাই বিপ্লব সংবিধান এটা অভিনয়। আমাদের সংবিধানে আমাদের কথা থাকতে হবে। সংবিধানে বর্তমান যা আছে, এই সংবিধানের বিরুদ্ধে কথা বললে নাকি রাষ্ট্রদ্রোহের কথা বলা হয়। একটি মানবিক বাংলাদেশ গঠন হয়, যাতে করে 1971 সালের যেই স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়, সেই স্বাধীনতা যাতে আমরা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারি, সেই বাংলাদেশ জামাত ইসলামী সেই বাংলাদেশের চায়। আজকে সবচেয়ে বেশি আমাদের জন্য দুঃখ সেটি হচ্ছে, কেন আপনারা 1 মাসের সময় নেন, 30 দিনের কর্মদিবসের সময় নেন, এখন তো আর 4 দিন বা 5 দিন সময় আছে। এই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র যদি না দেওয়া হয়, চূড়ান্ত না করা হয়, তাহলে কাল পরশু যিনি ক্ষমতায় আসবেন তিনি কেন এদেরকে দোষী সাব্যস্ত করবে না? তাদের উপর তো আবার জুলুমের সেই স্ট্রিমরা চালানো হতে পারে। ভিডিও করে বলেছিল সদন হারানোর বেলা, সেই সব সাংবাদিকরা এখনো বহাল রয়েছে। সুতরাং সংস্করণ কিছুই হয় না, শুধুমাত্র একটা দাপ পরিবর্তন হয়েছে। শুধুমাত্র এই দাপের জন্য এতগুলো মানুষ শহীদ হয় নাই। আমরা এখনো যে রাজনৈতিক ব্যক্তিবর্গরা রয়েছে, এখনো কেউ শহীদদের পরিবারের যে একটা আশা ভরসা ছিল, রাজনৈতিক ব্যক্তিবর্গরা ছাত্র জনতা তাদের পাশে দাঁড়াবে, তাদের ছেলেদের নামে অন্তত একটা স্কুল কলেজ রাস্তাঘাট হবে, সেই স্বপ্ন কি শহীদদের বাবা মায়ের পূরণ হয়েছে? তারা কি পেয়েছে? তাদের ছেলেদের জীবনের বিরুদ্ধে কি পেয়েছে? কোন আদর্শিক পরিবর্তন হয়েছে আমি জানতে চাই রাষ্ট্রের কাছে। এই যে গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো সাংঘর্ষিক মূলনীতিকে সংবিধানের মূলনীতি হিসেবে নির্মাণ করে দিয়ে বাংলাদেশের শাসন কাঠামোকে নিজেদের মতো করে একটা শ্রেণী মুখীগত করেছে, এবং তার ফলাফল আমরা দেখি পরের বছরগুলোতে। এই কাঠামোর মধ্যে যে আসছে তার প্রধান আকাঙ্ক্ষা হয়ে উঠেছে কিভাবে নিজের ক্ষমতাকে অ্যাবসলিউট লেভেলে নিয়ে যাওয়া যায়, নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা যায়। সরকার না যে আইনি কাঠামো ভিত্তিতে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে এসেছে, কোথায় পেলেন আপনারা? কোথায়? বুদ্ধিজীবীরা বলে দূর থেকে, রাজনীতিবিদরা বলে দূর থেকে। এগুলো বলা তো বিশাল বিশ্বাসঘাতকতা, বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা। সেই জন্য আপনাদের কাছে আহ্বান জানান, আপনাদের সে অর্থজীবী পড়া অর্থ নয়, আপনাদের অর্থ বিপ্লবী অর্থ, স্বীকৃতি পাওয়া অর্থ। সেই জন্য এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে।
অন্তত 84 জনের বেশি হাফেজ আলেম শহীদ হয়েছে এখানে। সেই ইতিহাসকে ধ্বংস করার জন্য আজকে রাজনৈতিক লোলুপ দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। হয়তো মানুষদের পরিবর্তন হয়েছে, ঘুরে ফিরে একজনের জায়গায় অন্যজন, দায়িত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্রটা রয়ে গেছে। আমরা যে 17 বছরের স্বৈরাচারী শাসনের কথা বলছি, এই 17 বছরের স্বৈরাচারী শাসনের পেছনে শুধু তাদের ভূমিকা ছিল তাই নয়, এদেশের জনগণের একটা ভূমিকা ছিল। জনগণ যখন এই সমস্ত দুর্যোগপূর্ণ পরিবেশকে নিরঙ্কুশভাবে সমর্থন দিয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তরুণরা যখন বিপ্লব করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, আমি আশঙ্কা করি সেই বাংলাদেশ কতদিন টিকবে। 1990 সালের পরে দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছিল, কিন্তু সেটা সফলতা বইয়ে আনেনি। অনুরূপভাবে 2024 সালের এই সফল বিপ্লবের পরে গিয়েও